আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঝুড়ি ব্রিফকেস ভর্তি ধরুন প্রতিশ্রুতিপত্র নিয়ে এসছেন। আপনারা যা যা কাগজে একেবারে গলা ফাটিয়েছেন দিস্তে দিস্তে লিখে, সব কটাই কিন্তু ভুলে গেছে। তিস্তা প্রকল্প বলুন, আর্থিক অনুদান বলুন, প্লেন কেনা, আপনাদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করা, সবকিছুতে চীন রাজি হয়ে গেছে। এখন পরে যে খবরটা পাওয়া গেল তাই তো আমি রীতিমতো গাল চুলকাচ্ছি, যে মালয়েশিয়ায় গিয়ে শ্রমবাজার খুলতে ব্যর্থ হলেন, চীনে গিয়ে তিনি 17টা সমঝোতা পত্র সই করেছেন, যাকে বলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। পৃথিবীতে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মানে এরকম সই হয় কোটি কোটি, কিন্তু আলোর বুক দেখে কটা। মেমোরান্ডাম অফ ইনভেস্টমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার এরকম কিছু হয়েছে কি? আমার তো জানা নেই, আপনাদের জানা থাকলে আমায় লিখে জানাবেন। আমি বলেছিলাম উনি ঝুড়ি ভর্তি করে বা ব্রিফকেস ভর্তি করে উনি সমস্ত নিয়ে আসবেন যা কাগজের লেখালেখি হচ্ছে, আর এখনো কাগজে দারুণ চোটপাট হচ্ছে। আর এরা জানে না যে বাংলাদেশের মিডিয়া পৃথিবী, ভারতবর্ষের তো কেউ না, পৃথিবীর কেউ দেখে না, সোশ্যাল মিডিয়া দেখে। বাংলাদেশের মিডিয়া, টেলিভিশন, খবরের কাগজ কেউ দেখে না। নিজেদের ড্রাম নিজেরা পিটিয়ে যাচ্ছেন। কিন্তু দিন শেষে কথা হলো যে এই যে আপনাদের বিপুল বাজেট ঘাটতি, সেটা মেটাবেন কি করে? আমি তো আগেই বলেছিলাম যে চীন টাকা দেবে না, কেউ টাকা দেবে না, কারণ অস্থির দেশকে যে ব্যাংকটা আপনার উঠে যাওয়ার জোগাড় হয়েছে, যেমন ধরুন ইসলামিক ব্যাংক, তারল্য কমে গেছে। 1 লাখ টাকা এখন একটা ডলার নিয়ে যান, 1 লাখ টাকা নেওয়ার জন্য আপনাকে 10 বার ঘুরতে হবে। যে ব্যাংকে টাকাই নেই সেই ব্যাংকে কেউ টাকা রাখে? আমার প্রশ্ন হলো সেইটা। এখন আপনারা গায়ে জোরে বলবেন হ্যাঁ অমুক হয়েছে তমুক হয়েছে, আসলে হয়েছে অশ্বডিম্ব, প্রসব হয়েছে অশ্বডিম্ব। হাতে 1 বাটি চাউমিন বাড়ি দিয়েছে, ভাই চাউমিন খেয়ে বাড়ি চলে যাও। তিস্তা প্রকল্প নিয়ে আপনাদের খুব উত্তেজনা ছিল। চীন ভারতে যুদ্ধ করবে বাংলাদেশের হয়ে। আচ্ছা, যেখানে একটু বুদ্ধি খাটান না, যেখানে আরআইসি এবং ব্রিক্স গঠনের জন্য চীনের রাষ্ট্রদূত ওয়াং ই তিনি 2 দিন ধরে এখানে এসে পড়ে রয়েছেন সাঙ্গ পাঙ্গ সহ, যিনি পরবর্তীকালে আর কি প্রেসিডেন্ট হওয়ার লাইনে রয়েছেন, দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ চায়না সম্ভাব্য, তিনি যদি এখন ভারতে 2 দিন ধরে পড়ে সমস্ত ডকুমেন্ট সই করে, এর মধ্যে একটা ডকুমেন্টের কথা আমি উল্লেখ করি, সেটা হচ্ছে আমাদের ওই লাদাখ থেকে আরম্ভ করে ডেমচুক পর্যন্ত সীমান্তে যত গন্ডগোল ছিল, আমরা দিনের পর দিন মিটিং এর পর মিটিং, সিরিজ অফ মিটিং করে আমরা সেগুলো সমাধানের জায়গায় চলে এসেছি। তার একটা সমঝোতা পত্র হয়েছে। ফলে আপাতত ওই অঞ্চলে আগামী 10 বছরের জন্য ঝগড়া ঝুড়িচাপা রইল। কারণ ব্যাপারটা হচ্ছে এখন নিজেদের অস্তিত্ব রক্ষার ব্যাপার। আগে বাইরের শত্রুকে ঠেকাই, তারপরে আমরা লড়বো। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ভারতের সঙ্গে চীনের কোনো ঝামেলা নেই, দেখে নেবেন। আজকে বলে দিলাম, যেখানে আরআইসি গঠন হচ্ছে, ব্রিক্স গঠনের এত প্রক্রিয়া চলছে, দুটোই এই বছরে হবে, সেখানে বাংলাদেশের হয়ে চীন যুদ্ধ করতে যাবে? আপনাদের সাধারণ মস্তিষ্কে কি বলে? ওয়াইজ থিঙ্কিং?
ভয়েস থিঙ্কিং হলে তাহলে আমার আর কিছু বলার নেই। তো আপনারা মাঝে মাঝে এমন এমন সমস্ত কথাবার্তা বলেন না, লোক হাসানো। কিছুই পেলেন না, শূন্য হাতে ফিরে এলেন, এবং মানে প্রথাগত যে আপনার প্রথাগত যেটা আপ্যায়ন, সেটাও তার চলল না। মোটামুটি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফর তার একেবারে ব্যর্থতার এই কারণ যে আপনারা সমস্ত বিশ্বকে আপনারা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ কি জিনিস। আপনারা বাংলাদেশকে যারা চিনত না, এখন বাংলাদেশের নাম করলে পৃথিবীর সব কটা দেশ এখন চেনে। কারণ সন্ত্রাসবাদ কি জিনিস সেটা কিন্তু পাকিস্তানের পর আপনারা দেখিয়ে দিয়েছেন। ইউরোপ অনেকদিন আগে থেকেই সাবধান হচ্ছিল, এখন কিন্তু ইউরোপ কিন্তু আরো সাবধান হচ্ছে। সব রাইট উইং গুলো, আমি আগেও বলেছিলাম, সব রাইট উইং গুলো কিন্তু আস্তে আস্তে জাগছে। সুতরাং মুসলিমদের পক্ষে কোন রাষ্ট্রই খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। সেটা হচ্ছে এই আপনাদের দোষে। পাকিস্তানের যে অবস্থা হয়েছে বা হচ্ছে, আপনাদের সেই অবস্থা হচ্ছে, এবং সামনে আরো কঠিন দিন আসছে। আমি বলেছিলাম দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, দুর্ভিক্ষের পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। আপনারা সতর্ক হন। সতর্ক না হলে ধর্ম কিন্তু আপনাকে খাওয়াবে না, আপনার বাচ্চাকে খাওয়াবে না। ধর্ম পালন তখনই হবে যখন আপনার পেটে দানা পানি পড়বে। আপনার ধর্ম 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 করে না আপনারা নিজেদের দেশটা 12টা বাজিয়ে দিলেন। ধর্ম দরকার, নিশ্চিতভাবে দরকার। মানুষের জীবনে বেঁচে থাকার একটা বড় অবলম্বন হচ্ছে ধর্ম, কিন্তু ধর্মটাই সব নয়। খাবার যেমন বেঁচে থাকার জন্য একটা উৎস, কিন্তু খাবারই সব নয়। টাকাও বেঁচে থাকার উৎস, কিন্তু টাকাই সব নয়। সবকিছুই একটা পরিমাণ রয়েছে। কোনটা কতটা আমি করব, সব কিন্তু দাঁড়িপাল্লায় মাপা আছে। একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাবে, আপনি শেষ। সুতরাং আমার পরামর্শ মানুন, আপনারা মূল স্রোতে ফিরে আসুন। মূল স্রোতে ফিরে এসে এই যে কলেমা লাগানো যে ঝান্ডা ফান্ডা উড়িয়ে বেড়াচ্ছেন না, এগুলো বন্ধ করে দিন। এগুলো বন্ধ করলে দেখবেন আপনার দেশটা শান্তি পাবে। শান্তি হলে আপনার বাইরের ইনভেস্টমেন্ট আসবে, ইনভেস্টমেন্ট এলে আপনার দেশটা আবার দাঁড়াবে। আর আপনারা যদি ধর্ম ধর্ম করে উন্মাদের মধ্যে চেঁচান, তাহলে পরে আপনারা কেউ আর বাঁচাতে পারবে না। এটা আমি লিখে দিতে পারি। আর ভবিষ্যৎ তো ওপরওয়ালাই জানে। আপনারাও ভালো কামনা করুন, আমিও ভালো কামনা করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। সামনে দর্শক, অবশ্য দৃষ্টি মনে হচ্ছে সরকার খুব হার্ড লাইনে চলে যাচ্ছে। আমাদের দেশের যে নতজান পররাষ্ট্রনীতি, দীর্ঘদিন ধরে আমরা সবার বন্ধু হব, কারো শত্রু হব না, সবার সঙ্গে তাল মিলিয়ে চলবো, এ সকল কথাবার্তা বলা মানেই মেরুদণ্ডহীন। আর দ্বিতীয়ত বিভিন্ন সময় আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কেউ কেউ ভারত বন্ধু হয়েছেন, কেউ কেউ ভারতের দাবিদার হয়েছেন, কেউ বা মুখে মুখে ভারতের বিরোধিতা করেছেন বটে, কিন্তু তলে তলে ভারতের বিরোধিতা করেছেন, এবং এই কারণে অনেকের পতন হয়েছে। এই কারণে অনেকে রাজনীতি থেকে একেবারে সম্পূর্ণভাবে উচ্ছেদ হয়ে গেছেন, অনেকে জীবন দিয়েছেন। এক উদাহরণ দেই। ভারতের সাথে কোন অবস্থাতেই শেরে বাংলাকে ফজলুল হকের যে সম্পর্ক, এটা খুব ভালো ছিল। এই কারণে পাকিস্তান রেজিমে তিনি কখনো রাজনীতি
তে সাইন করতে পারেননি ভারতের দালাল হওয়ার কারণে। তিনি একসময় কলকাতা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, অবিভক্ত বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আর অনেক কিছু, কংগ্রেসের সভাপতি ছিলেন, তারপর মুসলিম লীগের সভাপতি ছিলেন, নিখিল ভারত মুসলিম লীগের, এবং একই সঙ্গে মানে কংগ্রেসের সভাপতি, মুসলিম লীগের সেক্রেটারি, অথবা কংগ্রেসের সেক্রেটারি মুসলিম লীগের সভাপতি। এরকম মানে জৌলুসপূর্ণ একজন সর্বভারতীয় রাজনীতিবিদ, যেটা ভারতে তৈরি হয়নি। আপনি কল্পনা করতে পারেন যে এখন যদি নরেন্দ্র মোদী, তিনি হন বিজেপির সভাপতি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক, কিংবা বাংলাদেশে ধরুন ওয়াদুল কাদের, তিনি যদি আওয়ামী লীগের সেক্রেটারি হন, একই সঙ্গে বিএনপির সভাপতি হন, বা তারেক রহমান সাহেব এখন বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সেক্রেটারি, এরকম যদি ঘটনা হয়, আপনি কেমন মনে করবেন? ঠিক সেম ঘটনাটা সর্বভারতীয় রাজনীতিতে শেরে বাংলা লেখক ফজলুল হকের সঙ্গে ঘটেছিল, এবং তার পলিটিক্যাল সেক্রেটারি বা প্রাইভেট সেক্রেটারি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। আর জওহরলাল নেহেরুর আগে জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু কিন্তু তার প্রাইভেট সেক্রেটারি ছিলেন। সো এইরকম একটা লোক কেবলমাত্র ভারতের সাথে সম্পর্ক হওয়ার কারণে পাকিস্তান রাষ্ট্রে নিগৃহীত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। কিন্তু তারপরে আবার পাকিস্তান যখনই বিপদে পড়েছে, সেটা 1954 হোক, 57-এ হোক, 58-এ হোক, বারবার এই বৃদ্ধ লোকটির কাছে তারা গিয়েছে, কিন্তু পাকিস্তান জমানায় তাকে দাঁড়াতে দেওয়া হয়নি। একইভাবে আমেরিকা প্রীতি থাকার কারণে পাকিস্তানেও নিগৃহীত হয়েছেন, আর ভারতে মারাত্মকভাবে নিগৃহীত হয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কাজে দিল্লি, পিন্ডি এবং আমেরিকার ওয়াশিংটন, এই ক্ষেত্রে আপনার যদি কোনো একটা ট্যাগ লাগে, তাহলে সেই আপনি 47 থেকে এখন পর্যন্ত রাজনীতির যত ইতিহাস দেখেন, যাদেরই এই ট্যাগ লেগেছে তারা সেখান থেকে বেরোতে পারেনি। সেইভাবে আওয়ামী লীগ, বিএনপি, এই দুটো রাজনৈতিক দলেরই ট্যাগ রয়েছে, এবং সেই অতীতের যে ট্যাগ, সেই ট্যাগের বাইরে তারা যেতে পারবেন না। চেষ্টা করলেও তারা যেতে পারবেন না। শেখ হাসিনা চেষ্টা করেছিলেন ভারত থেকে একটু চীনের দিকে ঝুঁকে যাওয়ার জন্য, প্রাণান্ত চেষ্টা করেছিলেন, বঙ্গবন্ধু যেভাবে প্রাণান্ত চেষ্টা করেছিলেন আমেরিকার দিকে ঝোঁকার জন্য, পারেননি, জীবন দিতে হয়েছে, আমেরিকা থেকে বিশ্বাস করেনি। তারপর জিয়াউর রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার জন্য, পারেননি, প্রাণ দিতে হয়েছে। এরশাদ সাহেব ভারতের হাত ধরে ক্ষমতা এসেছেন, প্রাণান্ত চেষ্টা করেছিলেন গণতান্ত্রিক হওয়ার জন্য, কিন্তু তিনি যদি স্বৈরাচার থাকতেন, তাহলে হয়তো ভিন্ন ইতিহাস হতে পারত। কিন্তু তিনি গণতান্ত্রিক হতে গিয়ে তার ট্যাগের বাইরে যখন গেছেন, তার পতন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখন বিএনপি সরকার তার অতীতের যে ট্যাগগুলো আছে, তার সফলতা, তার ব্যর্থতা, এগুলোই তাকে তাড়িত করবে, এর বাইরে সে যেতে পারবে না। অর্থাৎ জিয়াউর রহমান সাহেব যে কাজগুলো করেছেন, বেগম জিয়া যে কাজগুলো করেছেন, যে কয়বার তারা সরকার পরিচালনা করেছেন, তখন তাদের যে লিগেসিগুলো ছিল, মানে যেগুলো সফলতা ছিল, এবার এসে তারাও ঠিক সেম সফলতাগুলো করতে পারবেন। এটা হলো নর্মাল ফেনোমেনা। আর দ্বিতীয়ত হলো যে ওই আগের আমলে তারা যে অপরাধগুলো করেছেন, অন্যায়গুলো করেছেন, ভুলগুলো করেছেন, ভ্রান্তিগুলো করেছেন, এগুলো তাদেরকে এবারে তারা সেই কাজগুলো করবে। সেখানে তো 19-20 হবে, কিন্তু এর বাইরে যদি হঠাৎ করে তারা রাতারাতি ভালো কিছু করতে চায়, তাহলে এটা হবে না। তো যেটা বলছিলাম, যে বর্তমান সরকার এই 4 মাসে এসে সে আসলে স্থির হতে পারছে না। হোয়াট শুড ডু? পাকিস্তানের সাথে সম্পর্ক করা উচিত, চীনের সঙ্গে করা উচিত, আমেরিকার সাথে ডিলটা কিভাবে হবে, ভারতের সাথে ডিলটা কিভাবে হবে, আওয়ামী লীগের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে, এই বিষয়গুলো নিয়ে সরকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি। ডক্টর ইউনূসের ব্যাপারে তাদের
ফাইনাল ডিসিশন কি? তাকে কি এইভাবে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া হবে? তাকে কি বিএনপি প্রোটেক্ট করবে? তাকে কি দেশের বাইরে সেফ এক্সিট দেওয়া হবে, নাকি তাকে রাষ্ট্রপতির পদে বসানো হবে? নট ইয়েট ডিসাইডেড, বাট এটা বিএনপির আসলে এক সপ্তাহের মানে প্রায়োরিটি বেসিস এই কাজগুলো করা উচিত ছিল। দুই নম্বর হলো এনসিপি এবং জামাতের সঙ্গে তাদের যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে, নট ইয়েট ডিসাইডেড। আর এই সিদ্ধান্তগুলো না নেওয়ার কারণে ডে বাই ডে দায় বাড়ছে, দেনা বাড়ছে, সম্পর্ক খারাপ হচ্ছে এবং এমন একটা জায়গায় আজকের দিনে রাজনীতি চলে এসছে, এখন সরকার চাইলেও কারোর সঙ্গে সমঝোতায় যেতে পারবেন না, না জামাতের সঙ্গে, না এনসিপির সঙ্গে, না আওয়ামী লীগের সঙ্গে, না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, না ভারতের সঙ্গে, না আমেরিকার সঙ্গে, ইভেন চায়না কিংবা পাকিস্তানের সঙ্গে। এখন যে টানাটানি হচ্ছে সেই টানাটানির মোহটা চলে যাবে। এই কারণে প্রশাসনের পরতে পরতে ভারতের এজেন্ট আছে, সমাজের সর্বস্তরে আমেরিকার এজেন্ট আছে, ডিপ স্টেটের এজেন্ট আছে, বিশ্ব ব্যাংকের এজেন্ট আছে, IMF এর এজেন্ট আছে, ADBর এজেন্ট আছে, জাপানের এজেন্ট আছে, জাইকার এজেন্ট আছে। এত গুরুত্বপূর্ণ জায়গাতে বসে বসে তারা এমন ভাবে কান পড়া দেবে, সেই কান পড়ায় মন্ত্রী, MP, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, তার কিচেন ক্যাবিনেট, এমনকি প্রধানমন্ত্রী ব্যক্তিগত পরিবারের যারা লোকজন আছে তারাও বিভ্রান্ত হয়ে যাবেন। পদ্মা সেতু নিয়ে যা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে খুব ক্লোজলি এই জিনিসগুলো দেখেছি, রাষ্ট্র কিভাবে চক্রান্তের মধ্যে পড়ে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা, এটা রসায়নটা আমি দেখেছি, সংসদ সদস্য হিসেবে দেখেছি, বাইরে দেখেছি, সংসদের বাইরে দেখেছি, ডিপ্লোম্যাটদের সাথে চলতে গিয়ে, কূটনীতি পাড়ায় চলতে গিয়ে। এখন দেখেন অনেকে মানে কূটনীতিক পাড়ায় ঘোরাফেরা করেন, বিভিন্ন দূতাবাসে যাতায়াত করেন। আল্লাহর মেহরবানিতে আমি যে সময় যাতায়াত শুরু করেছি তারা তখন টাই পড়তে শিখেনি। এখন যারা ঘোরাফেরা করছে তারা কখনো দূতাবাসের ঠিকানা পর্যন্ত তখন তারা জানতেন না। এরকম অনেক লোক এখন অমুক দূতাবাসের সাথে তার পরিচয় আছে, অমুক রাষ্ট্রদূতের সাথে তার পরিচয় আছে, রাষ্ট্রদূত বাসায় আসে তিনি যান, যারা এই ধরনের অহংকার করে। আই এম টকিং অ্যাবাউট ইন 1987, 89, 91, 2001, তারপরে সংসদ সদস্য হিসেবে, বিরোধী দলের একজন কর্মী হিসেবে যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো দেখেছি, সেই অভিজ্ঞতাটা হলো যে কোনো অবস্থাতেই এই দূতাবাসগুলো, বিদেশি শক্তিগুলো আসলে কারো বন্ধু হয় না। এরা শুধুমাত্র আপনাকে ব্যবহার করে, প্রয়োজন শেষ আপনাকে ছুঁড়ে ফেলে দেয়, ইচ অ্যান্ড এভরিবডি। এবং আমার মানে কি বলবো, যে ব্যক্তিগত যে তিক্ত অভিজ্ঞতা এমন একটা পর্যায়ে যে এখন কেউ এই ধরনের অনুষ্ঠানে যদি কেউ দাওয়াত করে, কেউ আসতে চায়, আমি সাধারণত এই জিনিসগুলো একেবারে অ্যাভয়েড করি, দেখার সাক্ষাৎই করি না, যাওয়া তো দূরের কথা। তারপর দ্বিতীয় হলো সরকারি কর্মকর্তা। বড় বড় সরকারি কর্মকর্তার সাথে বন্ধুত্ব, ক্ষমতা আপনি আছেন, সেক্রেটারির সাথে বন্ধু, সেনাপ্রধানের সাথে বন্ধু, মেজর জেনারেলের সাথে বন্ধু, এরিয়া কমান্ডারের সাথে বন্ধু, DIGর সাথে বন্ধু। এখানে একই অবস্থা। আপনি যখন একটু বিপদে পড়বেন, এরা কেউ আপনাকে চিনবে না, আপনার টেলিফোন ধরবে না। আননেসেসারি আপনি এদের সাথে যে সময় ব্যয় করেছেন, ওটা আপনার জীবনের জন্য একটা, যাকে বলা হয়, অভিশাপ। কাজেই প্রত্যেকটা মানুষকে তার নিজের কর্মের উপরে, নিজের চিন্তা চেতনার উপরে এবং নিজের সামর্থ্যের উপরে নির্ভর করতে হয়। তো সেই দিক থেকে সরকার এখন যা কিছু করছে তার সঙ্গে তার চিন্তা এবং চেতনার মিল নেই, তার সঙ্গে তার আইডিওলজি, আদর্শের কোনো মিল নেই। এবং সে এখন যা কিছু করতে চাচ্ছে এটি বিয়ন্ড হিজ বা ইটস, সরকার তো মানে যে প্লুরাল নাম্বার, এটা তাদের আওতার বাইরে, সার্কেলের বাইরে।
প্রকৃতির একটা নিয়ম আছে, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন যে ডোন্ট গো বিয়ন্ড দ্য সার্কেল। যেমন আপনি দেখেন হযরত আদম আলাইহিস সালাম তো পৃথিবীর আদি মানব, বেহেশতে ছিলেন, তাকে তিনি কি বললেন? তাকে কিন্তু ওই মানে গন্ধম ফল, যেটিকে বলা হয় গন্ধম ফল, সেটি খেতে নিষেধ করেননি। তিনি বলছেন ওটার ধারের কাছে যেও না, মানে একটা সার্কেল দিয়ে দিয়েছেন, ওই সার্কেলের কাছে তুমি যেও না, আর তোমাকে যে সার্কেলের মধ্যে রেখেছি তুমি এই সার্কেলের বাইরে যেও না। ওই যে সার্কেল শুরু হলো, আকাশের দিকে তাকান, সূর্যের একটা সার্কেল আছে। যেদিন সূর্য তার সার্কেল থেকে 1 ইঞ্চি দিকে আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চন্দ্রের একটা সার্কেল আছে, গ্রহ নক্ষত্র সবার একটা সার্কেল আছে, গ্যালাক্সির একটা সার্কেল আছে, পৃথিবীর যত ভূখণ্ড আছে সবার একটা সীমানা আছে, আপনার বাড়ির একটা সীমানা আছে, আপনার ঘরের একটা সীমানা আছে, ব্যবসা বাণিজ্যের একটা সীমানা আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা আছে। আপনি শুধু আপনার চিন্তা এবং ইচ্ছার যে সীমানাটা, এটা কেন রাখবেন না তাহলে? আপনার শরীরের একটা সীমানা আছে, আপনি কত ফিট লম্বা, কত ফিট প্রস্থ, এটা একটা সীমানার মধ্যে না? আপনি উচ্চতা আছে আপনার 5 ফিট 5 ইঞ্চি বা 10 ইঞ্চি, আপনি এভারেস্ট নিয়ে সারাদিন এভারেস্টের মতো ভাবসাব দেখাচ্ছেন, আপনি সীমা অতিক্রম করছেন। কাজেই সরকারের একটা সীমা পরিসীমা আছে। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি, বাংলাদেশের মতো জনগণ, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের বিজিবি, পুলিশ, আমরা আসলে কি করতে পারবো সেটার একটা সীমা পরিসীমা আমাদের আঁকা দরকার। এই সীমার বাইরে গেলে আমাদের পতন, আমরা অভিশপ্ত হব, আমরা বিপদের মধ্যে পড়ব। এই জিনিসগুলো মনে হচ্ছে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এই সীমা এবং পরিসীমাটা পরিমাপ করতে পারছেন না। মূল প্রসঙ্গে আসি, তারপর বক্তব্য শেষ করব। জনাব তারেক রহমান তিনি তার কাজকর্ম করার জন্য তার প্রিয়, তার পছন্দের এক ঝাঁক মানুষ তিনি লন্ডন থেকে নিয়ে এসেছেন এবং কাউকে কাউকে যারা দেশে ছিলেন তাদেরকে তিনি কাছে ডেকে নিয়েছেন। একান্ত আপনজন মানুষের মধ্যে যারা বাংলাদেশে ছিলেন তাদের মধ্যে জহিরুদ্দিন স্বপন, শহীদুদ্দিন চৌধুরী আনি, এই দুজন পলিটিক্যাল যারা লোকজন আছেন তাদেরকে আমরা দেখছি। এরপর প্রবাসে ছিলেন, বাইরে ছিলেন, তিনি জনাব সালাউদ্দিন সাহেব ভারতে ছিলেন, তাকে আমরা তার কাছের মানুষ হিসেবে দেখছি। তৃণমূলে ছিলেন, গ্রামাঞ্চলে ছিলেন মীর শাহে আলম, তাকে আমরা দেখছি। এর বাইরে তিনি এক ঝাঁক লোক নিয়ে এসছেন, যেমন সানিকে আনছেন, হুমায়ুন কবিরকে আনছেন, মাহাদি আমিনকে এনেছেন, রোমনকে এনেছেন, এরা সবাই লন্ডনে তার সঙ্গে ছিলেন, আরো অনেকে ছিলেন। তো এই যে একটা সার্কেল, তিনি একটা সার্কেল গড়ে তুলেছেন, সেই সার্কেলের মধ্যে যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়টা দেখাশোনা করেন, সরকারের সবকিছু, মূলত এখানে খলিলুর রহমান জাস্ট ওসিলা, সামনের কি বলবো, কে বসায় রাখা হয় মঞ্চের সামনে, কিন্তু পেছন থেকে কলকাঠি যিনি নাড়েন অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, তিনি হুমায়ুন কবির। তো তিনি একটি কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। প্রধানমন্ত্রী বিদেশ ভ্রমণে সবাই প্রশ্ন করেছিল তিনি ভারত গেলেন না কেন, আমেরিকা যাচ্ছেন না কেন, বা ইউরোপ যাচ্ছেন না কেন, এই ধরনের কথাবার্তা, যার আড়ালে মানুষ মস্কারা করার চেষ্টা করছে। ভারত কি এখন বাংলাদেশকে পাত্তা দিচ্ছে না? প্রধানমন্ত্রীকে কি ভারত দাওয়াত দিচ্ছে না? তারেক রহমান সাহেবকে আমেরিকার ভিসা পাওয়ার উপযুক্ত হয়েছে, ভিসা পাবেন, আমেরিকাতে অবস্থা কি, বা ইউরোপীয় ইউনিয়ন কেন জামাতে পিছিয়ে পিছিয়ে ঘুরছে, এইটুকু অলক্ষ্যের কথা। এই কথার একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জনাব হুমায়ুন কবির যেটা বলছেন যে বাংলাদেশ এখন থেকে কাউকে আর মানে কোথায় যাবে প্রধানমন্ত্রী সেটা আমরা সিদ্ধান্ত নেব।
কেউ দাওয়াত দিলে যে যেতে হবে, নট লাইক দ্যাট। আর কেউ দাওয়াত না দিলে সেখানে যে জোর করে যেতে হবে তাও না। আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে যাব। অবাধ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা এখন যেখানে যাচ্ছি, আমাদের প্রয়োজন আগামীতে যদি কোনো প্রয়োজন আমরা ভারত যাব, প্রয়োজন হলে আমরা আমেরিকাতে যাবো, আর প্রয়োজন হলে আমরা যাবো না। এই কথার মধ্যে কোনো ত্রুটি নেই, একেবারে সহি কথা। কিন্তু বাস্তবতা হলো যে এই কথার ফলে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, আলটিমেটলি ভারতের সঙ্গে যে তিক্ততা শুরু হয়ে গেছে, এখন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি চাঁপাই নবাবগঞ্জে যাচ্ছেন। আচ্ছা বলেন তো কেন যাচ্ছেন? ওনার চাঁপাই নবাবগঞ্জে গিয়ে হাঁসের মাংস, কালাই রুটি খাওয়ার দরকারটা কি? ঠিক সেম কাজটি পিটার ডি হাস করেছিলেন, ঠিক একই কাজ ড্যান ডাব্লিউ মজিনা করেছিলেন। সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। ফলে এই যে ড্যান ডাব্লিউ মজিনা তিনি সাতক্ষীরে গেছেন, যশোর গেছেন, কুয়াকাটায় গেছেন, কক্সবাজারে গেছেন, সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, রংপুর গেছেন। মার্শাল বার্নিকাট বুম প্রত্যেকটা ঢাকা শহরে অল পলিটিশিয়ান তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করেছেন। অসংখ্য মানুষের বাসায় গোপনে গেছেন, প্রকাশ্যে গেছেন। অসংখ্য প্রায় প্রতিদিনই যে সকল পারিবারিক গুলশান বনানীতে এই সকল আড্ডা বসত, 20 জন 25 জন, যেখানে বাছা বাছা পলিটিশিয়ান, বাছা বাছা ঝানু, কূটনীতিবিদ, ব্যবসায়ী তাদেরকে দিয়ে এরকম 20-25 জনকে নিয়ে এই মার্কিন রাষ্ট্রদূত বহু মিটিং করেছেন মার্শাল বার্নিকাট বুম শেখ হাসিনার জামানাতে। আপাত দৃষ্টিতে মনে হয়েছে এটা একটা ফ্যামিলি গ্যাদারিং, কিন্তু এগুলো ফ্যামিলি গ্যাদারিং ছিল না, এটা অনেক কিছু ছিল। এমনকি ওই অনুষ্ঠানে যারা উপস্থিত হতেন তারা নিজেরাও জানতেন না। তার পরিণতিতে যখন ডিপ স্টেটের খেলাধুলা শুরু হয়ে গেল, শেখ হাসিনা এটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাননি। একইভাবে এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি এখন দৌড়াদৌড়ি করছেন, আবার তিনি এসে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করছেন। সবাই লোকজন বলছে যে তিনি দেখা করছেন রাগ হয়ে, এই কারণে যে কেন আমেরিকার অনুমতি ছাড়া এই মুহূর্তে চীনে জনাব তারেক রহমান সাহেব যাচ্ছেন। কিন্তু সেই কথা না বলে, মানে ঠাট্টা কাকে বলে, তিনি বলছেন যে আমি পররাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছি বাংলাদেশের লোকজন যেন বিশ্বকাপে আমেরিকাকে সাপোর্ট করে, এবং আমেরিকা যে জিতবে এই জিতার ব্যাপার ইচ্ছা করলে বাংলাদেশের যারা জনগণ তারা বাজি ধরতে পারে, এবং বাজি ধরলে তারা বাজিতে হারবে না। আচ্ছা বলেন তো এর চাইতে ঠাট্টা, মস্কারা, ফাজলামো, মানে নতুন দুলাভাই তার শ্যালিকার সাথে এই ধরনের ফাজলামো করে না আমাদের এই সমাজে। মানে এই ধরনের মস্কারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেছেন, আর খলিল সাহেব জনগণকে বলবেন যে উনি আমাদের সাথে দেখা করেছেন, এখন থেকে আপনারা ব্রাজিলকে বাদ দিয়ে মানে আর্জেন্টিনাকে বাদ দিয়ে, ইটালিকে বাদ দিয়ে, ফ্রান্সকে, এমবাপ্পেকে বাদ দিয়ে আপনারা আমেরিকার দলকে সাপোর্ট করেন। এটার জন্য ক্রিস্টেনসেন এসেছেন। আপনি বলেন তো, আপনাকে যদি 1 মণ গাঁজা খাওয়ানো হয়, গাঁজার রসের মধ্যে একটা পুকুর তৈরি করা হলো গাঁজার নির্যাস দিয়ে, এই পুকুরে আপনি সারাদিন গোসল করলেন, তারপরে একটা গাঁজার বিছানায় আপনি শুয়ে রইলেন, বিছানা, গাঁজার বিছানা, বালিশ গাঁজা, তোষক গাঁজা, সবকিছু গাঁজা, কোল বালিশ গাঁজা, আর যে লেপ গাঁজাতে তৈরি, তারপরে আপনার কাছে এই ধরনের একটি গল্প বলা হলো, আপনি কি বিশ্বাস করবেন? তো মস্কার আর এমন একটা জায়গাতে আমেরিকা নিয়ে এসছে। ভারতের কলকাতাতে যে সকল কথাবার্তা হচ্ছে, নরেন্দ্র মোদী স্বয়ং বারবার কলকাতা সাপোর্ট করতেছেন। আপনি ইউনুসের জমানা থেকে বারবার ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কলকাতাতে অফিস করছেন নিয়মিত, আর এখন নিয়মিত নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন।
ভারতের সেনাপ্রধান বারবার ইস্টার্ন রিজনে তাদের যে পূর্বাঞ্চলীয় কমান্ড, সেই পূর্বাঞ্চল কমান্ডে কেন বারবার আসাম আসছেন, কেন বারবার ত্রিপুরা আসছেন, কেন বারবার শিলিগুড়িতে আসছেন? একবার একটু চিন্তা করেন যে আমরা জাহান্নামে বসিয়া হাসি পুষ্পের হাসি, আর ঠিক সেই সময়টিতে আমরা নিজের ইচ্ছায় মালয়েশিয়া যাচ্ছি, আমরা নিজের ইচ্ছায় চীনে যাচ্ছি। ভালো, যদি হজম করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি দাঁড়াতে পারেন আরো আলহামদুলিল্লাহ, যদি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কাউকে পাত্তা না দিয়ে সবকিছু সুসংগত করতে পারেন, মাথায় করে না আসবো। কিন্তু সীমার বাইরে গিয়ে কোনো একটা কাজ করতে গিয়ে যদি আমাদের সবাইকে বিপদে ফেলেন, তাহলে সেটার দায় দায়িত্ব কে নেবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।